সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর এই অনুষ্ঠানে আলোচনা অংশ নেওয়ার জন্য আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাসদ, জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক আমার দেশ, এবং ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব বিষয় হলো যে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদম ভোটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি বলা যায়। এই নির্বাচনে 13.5 কোটি ভোটার এবং প্রার্থী 2034 জন, অর্থাৎ 2034 জনের মধ্যে থেকে 299 জনকে আপাতত নির্বাচিত করবেন, যেহেতু একটি আসনে প্রার্থী মারা যাওয়ার কারণে সেটি স্থগিত রয়েছে। বেছে নেবেন ভোটাররা। এবং দীর্ঘদিন পরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হলো যে ভোটের ছুটিতে বাড়িতে ফেরার একটা মিছিল আমরা দেখছি পুরো রাজধানী জুড়েই, অর্থাৎ মানুষের মধ্যে ভোটের উৎসব সেটি রয়েছে। আসলে যেমন রিপন, ভোট নিয়ে আর কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা, আমরা শুনছিলাম ভোট হবে কিনা করতে করতে দীর্ঘদিন একটা পার করেছে, যেমন ভোটের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এখনো আর কোনো চ্যালেঞ্জ বা আর কোনো শঙ্কা আছে কিনা আমাদের কাছে? ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জটা সেভাবে দেখি না, তবে যদি বলেন যে একেবারেই কি নেই, তো সেটা হচ্ছে যে আপনার ভোট পর্বটি সফলভাবে শেষ করা, শুরু করে শেষ করাটা হচ্ছে মানে আপনার প্রধানত বড় কাজ হবে। কথা উঠেছিল যেটা হচ্ছে যে আমাদের আইন প্রয়োগের সংস্থা, পার্টিকুলারলি পুলিশ, যারা নির্বাচনে বড় ধরনের ভূমিকা পালন করে, আদার দেন আর্মি যারা আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, এদের কিছু এফিকেসি নিয়ে প্রস্তুত ছিল। এদের মোরাল নৈতিক অবস্থা অনেকটা ডাউন হয়ে গিয়েছিল। কারণ বিগত সরকার আমলে যেভাবে এদেরকে দলীয়ভাবে ব্যবহার করা হতো, ফলে 5ই আগস্টের অভ্যুত্থান সফলতার পর্বে এসে মানুষ এদেরকে খুব ভালো চোখে দেখেনি। তো ফলে গত 14 মাসে এদের ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে একটা বড় সময় গিয়েছে। এখনও যে পুরোটা কাটিয়ে উঠতে পেরেছে সেটা বলা যাবে না। তবে আশার বিষয়টা হচ্ছে যে মাঠে আমাদের সেনাবাহিনী আছে, সেনা সদস্যরা, তারা সাধারণ যে আপনার পুলিশিং, যেটা আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তারা একটা বড় মাপের ভূমিকা পালন করছেন দীর্ঘ সময়। এবং এখন হচ্ছে কি, দীর্ঘ সময় তো আসলে একটা দেশের সেনাবাহিনী ঠিক পুলিশের মতো দায়িত্ব পালন করার কথা না, উচিত না। তাতে কারণ এই কার্যক্রমে তারা অভ্যস্ত না। যে কাজটি তারা গত প্রায় 1.5 বছর ধরে করছেন, এই কাজটিতে তারা একেবারে অনভ্যস্ত। একটা অনভ্যস্ত জায়গাটা তাদের চর্চা করতে হচ্ছে। যত দ্রুত সম্ভব নির্বাচনটা হয়ে গেলে তারা সেনানিবাসে ফিরে যাবেন, তাদের স্বাভাবিক কার্যক্রম, যেটা তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য যে কার্যক্রম, সেগুলোতে ফিরে যাবেন। তো আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু সেনাবাহিনীর উপস্থিতি নির্বাচনকালে আছে, তাতে করে আপনার আমি আইন শৃঙ্খলা নিয়ে তেমন একটা শঙ্কা বোধ করছি না। এটা গেল 1। 2 নম্বর, কেউ যারা এটা তো বরাবরের মতো একটা সংখ্যালঘু কার্ড খেলতে চান, আমি কার্ডের কথা বলেছি। সেটা হচ্ছে যে সংখ্যালঘু যারা, তারা নিরাপদে ভোট দিতে পারবেন কিনা, ভোট দিতে তাদের মধ্যে কোনো উৎকণ্ঠা আছে কিনা। না, আমি অনেকগুলো নির্বাচনী প্রচারের কার্যক্রমে যুক্ত ছিলাম। সেখানে বিভিন্ন প্রার্থীদের পক্ষে যখন বিভিন্ন জেলাতে আমি সফর করেছি, আমি সেখানে খুব অবারিতভাবেই মুসলমানের বাইরেও অন্যান্য ধর্মাবলম্বীদেরও আমি সোৎসাহে অংশগ্রহণ দেখেছি। তো ফলে আপনার যারা ধর্ম বা সংস্কৃতিগতভাবে যারা তুলনামূলকভাবে মুসলমান ধর্মাবলম্বীদের চেয়ে যারা সংখ্যায় কম, তাদের মধ্যে আমি কোনো শঙ্কা আমি দেখিনি। বরং বলা যেতে পারে একটা ফেস্টিভ মুড আমি দেখেছি। এটার মধ্যে কোনো ইয়ে নেই, আপনার ঝামেলা নেই। কারুর মধ্যে আমি কি আরো 1 মিনিট বলতে পারবো? আমরা আবার আসবো ফেস্টিভ মুডের মধ্যেই থাকি। বজলুর রশিদ ফিরোজ, নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, তাদের প্রচার প্রচারণা শেষ হয়ে গিয়েছে। এখন জনগণ বা ভোটাররা যে রায় দেবেন, সেই জায়গাটায় আসলে ফেস্টিভ মুড আসলে আসছে কিনা আমাদের নির্বাচনে, যেটি রিপন ভাই বলছিলেন। রিপন ভাইয়ের যে অভিজ্ঞতার কথা বলছেন, আমি একটু তার সাথে একটু ভিন্ন মত পোষণ করি। থাকতেই পারে, আমি বেশ কয়েকটা জেলায় আমি ঘুরেছি, বরিশাল, খুলনা, রংপুর, বগুড়া, দিনাজপুর,
সিরাজগঞ্জ। আমি কিন্তু গত পরশু একেবারে খুলনার প্রান্তিক পর্যায়ে পাইকগাছা পর্যন্ত ঘুরে আসছি। সেটা সেই জন্যে আমি দেখলাম যে নির্বাচনটা যে জন্য হয় আসলে জনগণের প্রতিনিধি নির্বাচন, তাদের পক্ষে দেশ পরিচালনা করার জন্য, অর্থাৎ জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন হয়। নির্বাচনটা সেইভাবে দেখা উচিত, কিন্তু বাস্তবে সেই জনগণ কতটুকু সম্পৃক্ত হয়েছে এই নির্বাচনে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক আমাদের কাছে। তো সেই জন্য যে ফেস্টিভ মুডের কথা বলছেন, এটা একটা হয়ে গেছে প্রার্থী এবং কর্মী নির্ভর যে নির্বাচন, সেই নির্বাচনটা আমার কাছে মনে হয়েছে যে প্রার্থী এবং কর্মীরাই তারাই মাঠে আছে, জনগণ মাঠে নাই। জনগণ বেশিরভাগ ক্ষেত্রে তারা চুপচাপ আছে, নীরব। তারা কিন্তু দেখবেন জরিপের ক্ষেত্রেও অনেক পার্সেন্ট, 18-20% মতো তারা কোনো মতামত দিচ্ছে না। বিভিন্ন জরিপ যেগুলো হচ্ছে সেই জরিপ নিয়ে অনেক প্রশ্ন আছে, কথা আছে। তো সেই জন্যই বলছে জনগণের মধ্যে ফেস্টিভ মুড এখনও পর্যন্ত আসে নাই। একটা কেমনে আসবে এই 17-18 মাসে, যেটা রিপন ভাই বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তো একদম ভঙ্গুর দশার মধ্যে ছিল, ট্রমার মধ্যে ছিল, তাদের একটা সমস্ত কিছু একটা মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো অবস্থা। 17 মাস ধরে কিন্তু ভেঙে দেওয়ার মতো অবস্থা না, ভেঙে যাওয়া অবস্থা, দেওয়া অবস্থা না দেয়া না, যাওয়া অবস্থা, যাওয়া অবস্থা। কারণ কেউ তাদের মেরুদণ্ড ভেঙে দেয়নি, ওরা নিজেদের মেরুদণ্ড নিজেদের। এর মধ্যে 17 মাস ধরে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীও মাঠে ছিল। মব সন্ত্রাসকে বন্ধ করতে পারছে, নিয়ন্ত্রণ করতে পারছে? পারে নাই। তার মানে এই যে পারল না, এখন এই যে নির্বাচনকে সামনে রেখেও জনগণের মধ্যে যে একটা আশঙ্কা আছে, ভীতি, যে একটা পরিবেশ আছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কিনা, ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারবে কিনা, এই শঙ্কা এখনো পর্যন্ত আছে। কিন্তু রাস্তার যে দৃশ্য আজকে দেখলাম রাজধানীর, সেটা কি মনে হয়? রাস্তা তো ফাঁকা, রাজধানী মানুষ যাচ্ছে, বাড়ি বাস স্ট্যান্ডগুলোতে ভিড়, বাড়ি যাচ্ছে, ছুটি পাইলে মানুষ যাবে না? প্রার্থীরা লঞ্চ বাস ভাড়া করে দিচ্ছে। 3 দিন 4 দিনের ছুটি পেলে পরে জনগণ এখানে ঢাকা শহর ফাঁকা করে বাড়ির দিকে যায়, কারণ তাদের বাড়িতে পরিবার আছে। বাড়িতেও তো নির্বাচন হয়, সেই বাড়িতে বাড়িতে নির্বাচন হয়, পরিবার থাকে, যে কোনো ছুটির সময় এই ধরনের পরিস্থিতি হয়। বাড়িতেও নির্বাচন। 2 নম্বর কথা হলো যে 1 লক্ষ এখন সেনাবাহিনী নিয়োগ করতে হচ্ছে, বলছে যে 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ এখানে মাঠে থাকবে। এইটাও তো একটা মানে ভয়ঙ্কর অবস্থা। 1 লক্ষ সেনাবাহিনী কেন মাঠে থাকতে হচ্ছে? আমরা কি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, যুদ্ধ করতে যাচ্ছি? নির্বাচন হচ্ছে না যুদ্ধ হচ্ছে? তাহলে সেই জায়গায় যুদ্ধ হলে না সেনাবাহিনীর দরকার? তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনটাকে একটা যুদ্ধের পরিবেশের মতো তৈরি করে ফেলছে বলে মনে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনও পর্যন্ত চ্যালেঞ্জ আছে এখানে নির্বাচনের সময়, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়জন থাকবে? 12 জন থাকবে একটা ভোট কেন্দ্রে। সেই 12 জন কীভাবে নিয়ন্ত্রণ করবে, পরিস্থিতি সামাল দেবে? সেই এবং যেভাবে এখনো পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে বাক যুদ্ধ যেভাবে হয়েছে আজকে সকাল পর্যন্ত, তো সেইগুলো চলতেছে। তাহলে সেগুলো নেতৃত্বের পর্যায় থেকে যখন বাকযুদ্ধ চলতে থাকে, সেটা কিন্তু মাঠের কর্মীদেরকে প্রভাবিত করে, উৎসাহিত করে, নানাবিধ যে মারামারি, সন্ত্রাসী, সহিংসতা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রভাবিত করে। জাহেদ চৌধুরী, ভোটটা আসলে ফেস্টিভ মুডে ফিরেছে কিনা? আমরা গত 3টি নির্বাচন নিয়ে বেশ সমালোচনা হয়েছে, সেই জায়গাটা আসলে কোনো পরিবর্তন দেখছেন কিনা? অবশ্যই এখানে বড় ধরনের পরিবর্তন লক্ষণীয়। এর বড় প্রমাণ যেটা হলো যে ঢাকা শহরে যদি গ্রেটার ঢাকাতে 2 কোটি লোক বাস করে, তাহলে আমার ধারণা 1 কোটি লোক ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবে। এবং এটা আরও স্পেসিফিক ইনফরমেশন আমার কাছে আছে। আমরা একটা জরিপের উদ্যোগ নিয়েছিলাম, একটা নামকরা প্রতিষ্ঠান কোয়েস্ট, তাদেরকে দিয়ে। তো একটা পর্যায়ে এসে আমরা জরিপটা থামিয়ে দিই, শুধু ঢাকা শহরের উপরে একটা জরিপ চালানোর উদ্যোগ নিয়েছিলাম। থামানোর পিছনে মূল যে কারণটা ছিল যে তারা প্রাইমারিলি ওইটা ইনভেস্টিগেট করতে গিয়ে দেখলো যে 50% লোক তারা গ্রামের বাড়ির ভোটার এবং গ্রামে গিয়ে ভোট দিবে। সুতরাং এই ইনফরমেশনটা আমি বলছি এখন থেকে প্রায় 2 মাস আগের। তো 2 মাস আগের ওই ইনফরমেশনটার বাস্তবায়ন আমি গতকাল থেকে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, যেভাবে লোকজন একবারে ঈদের ছুটির মতো, যেটা বলছেন এটা সত্য যে ছুটি পেলে গ্রামের বাড়িতে যাবে, কিন্তু যে সংখ্যায় যেভাবে যাচ্ছে, এটা আনডাউটলি একটা ফেস্টিভ মুড নিয়ে তারা যাচ্ছে। আর এই জন্য এটা একটা বড় প্রমাণ যে একটা ফেস্টিভ মুডে মানুষজন আছে, ভোট দেওয়ার আশা নিয়ে যাচ্ছে। এবং আজকে আমরা আমাদের পত্রিকা থেকে মাল্টিমিডিয়ার লোকজনকে বিভিন্ন বাস স্ট্যান্ডে, গাড়িতে, ট্রেনে পাঠিয়েছিলাম। ওখানের যে র্যান্ডম স্যাম্পলিং, ওইখান থেকেও যা আসছে এটা ফেস্টিভ মুডেই লোকজন বাড়িতে যাচ্ছে এবং ভোটকে উদ্দেশ্য করেই যাচ্ছে, ছুটি এখানে মুখ্য নয়। এটা নাম্বার 1। নাম্বার 2, বদরুল রশিদ ভাই যে পয়েন্টটা করেছেন, এটা এবার আপনার খেয়াল করতে হবে যে প্রচারণার কৌশলে আরপিওতে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে। এর মধ্যে অন্যতম জিনিস হলো আপনি রঙিন পোস্টার ছাপাতে পারবেন না, পোস্টার দিতে পারবেন না, টোটাল পোস্টারই করতে পারবেন না, পোস্টারই নেই।
তো ওই ফেস্টিভ মুডটা আসতো, পোস্টার, গান বাজনা, মাইক বাজানো, এই ধরনের একটা অত্যাচারও হতো। সেই কারণে এটা মানুষের সুবিধার্থে এটা চেঞ্জ করেছে এবং মোটামুটি রাজনৈতিক দলগুলো এটা মেনে চলেছে। এবং আমি বলবো আজকের দিনে এই মুহূর্তে আপনার এখানে যখন কথা বলছি সেই মুহূর্ত পর্যন্ত মানে এইবারের ক্যাম্পেইনটা সর্বনিম্ন সংঘাতপূর্ণ হয়েছে, যেটা আনপ্রিডিক্টেবল, আমাদের ধারণার বাইরে। পত্রপত্রিকা, মিডিয়ায় সবার আমাদের একটা ধারণা ছিল যে ব্যাপক সংঘর্ষ হবে, প্রচারণার সময় ব্যাপক উত্তেজনা হবে, নানা ধরনের কাহিনী করবে, ভিতরে হবে, বাইরে হবে, নিজেদের মধ্যে হবে। এগুলো কিন্তু হয় নাই টিল টুডে। সামনের 2টা দিন খুবই ক্রুশিয়াল, খুবই ভাইটাল, 2 দিন কিংবা আরও 4 দিন 5 দিন রেজাল্ট হওয়া পর্যন্ত, কিংবা একটা নতুন সরকার আসা পর্যন্ত। বাট এখন পর্যন্ত যদি বলেন তাইলে আমি মনে করবো একটা শেরপুরের একটা ঘটনা, একজন মারা গেছেন, এইটাই ইনফ্যাক্ট সরাসরি নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষে একজন নিহতর ঘটনা। আর স্ক্যাটার্ডলি কিছু ঘটনা ঘটছে। এত লোক যদি মাঠে থাকে, পরস্পর বিরোধী, তারা ক্যাম্পেইনে থাকে, তাইলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতেই পারে। সুতরাং আমি মনে করব একটা শান্তিপূর্ণ ক্যাম্পেইন হয়েছে এবং এটার পিছনে পলিটিক্যাল পার্টিগুলো এটা ধন্যবাদ পেতে পারে, কারণ তারা তাদের কর্মীদের এই নিয়ন্ত্রণটার মধ্যে রাখতে পেরেছে। অবশ্যই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তাদেরকে, আইনশৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত ওইভাবে তাদেরকে অ্যাক্টিভ হওয়ার প্রয়োজনই পড়ে নেই। সুতরাং এখানে মেইন ভূমিকাটা পাবে সাধারণ জনগণ এবং পলিটিক্যাল পার্টিগুলো। এবং ক্যাম্পেইনে উত্তেজনা ছিল, পারস্পরিক আক্রমণ ছিল, সেটা অন্য প্রসঙ্গ। আমি মনে করি যে ক্যাম্পেইনের লেভেলটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, ক্যাম্পেইনের কথাবার্তা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, কিংবা ইশতেহার নিয়ে কথা হতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু শান্তিপূর্ণ ক্যাম্পেইন হয়েছে, ফেস্টিভ মুডে লোকজন আছে এবং মানুষ আশা করছে ভোট দিবে। এবং আপনার তরুণ প্রজন্ম যাদের বয়স 35, যেটা জুলাইয়ের 24-এর জুলাইয়ের যে অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল যে মানুষ পরপর 3টা নির্বাচনে, ইভেন আমি বলবো এটা 4টা নির্বাচন, আমি 2008 সালের নির্বাচনটাকেও প্রশ্নবিদ্ধ আমি মনে করি। এবং আপনি আজকেও আমি দেখছিলাম ডাটাগুলো অ্যানালাইসিস করছিলাম যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট 87+ ভোট পড়েছে এখানে প্রশ্নবিদ্ধ। আর এটাও অন্যতম একটা পয়েন্ট, এটা কারণ এটা বলার জন্য। সো এই সমস্ত জিনিস যদি আপনার বিবেচনায় আনি, তাইলে আমি বলবো সরকার ট্রিমেন্ডাসলি পজিটিভলি অ্যাক্টিভ রোল প্লে করেছে নির্বাচনটা যাতে ফেয়ারলি হয়, এবং যারা স্টেক হোল্ডার তারা এখন পর্যন্ত যথেষ্ট ভালো ভূমিকা রাখছে, জনগণ ভূমিকা রাখছে। আমরা আসলে এটা কন্টিনিউ করবে। রাকিব আল হাসান, বেশ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নির্বাচনকে আয়োজন করতে যাচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকার, বলেছিলেন যে তারা বলছিলেন যে একটা রিমার্কেবল নির্বাচন করবেন। প্রধান উপদেষ্টা বলেছিলেন মানুষের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল পরপর 3টি নির্বাচনের কারণে ভোটের, সেই জায়গায় আসলে আস্থা ফিরিয়ে আনতে পেরেছে কিনা রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যে। যদি আমরা বলছি যে ভোটের বাড়িতে ফেরার মিছিল রয়েছে, কিন্তু সেই ভোটদানের আস্থাটা ফিরিয়ে আনতে পেরেছে কিনা রাজনৈতিক দুটি দল। যেহেতু বড় একটি দল নেই, সেটিও বলা হয়েছিল যে এই রাজনৈতিক দলটি না থাকলে নির্বাচন আসলে খুব একটা হবে না, কিন্তু সেই জায়গায় মানুষের মধ্যে সাড়া ফেলতে পেরেছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, শুরুতে যেটা মনে হয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন আওয়ামী লীগ হতে দিবে না, কিংবা আওয়ামী লীগ ছাড়া ইলেকশনটা উৎসমুখর হবে না, এটা এই রেটরিক ধারণাটা কিন্তু ফেল্ড হয়েছে অলরেডি। আপনি দেখুন, আপনারা অলরেডি বিজ্ঞ আলোচকরা বলে ফেলেছেন যে মানুষ ঈদের মতো ফেস্টিভ মোডে বাড়ি ফিরছে। আমাদের যখন ঈদে বাড়ি ফিরে তখন একটা স্লোগান থাকে, স্বপ্নে যাবে বাড়ি আমার। এখন সবাই বলতেছে স্বপ্নে দিব ভোট আমার। কারণ হচ্ছে কি, এই 4.5 কোটি তরুণ তার মানে জবাবটা দেওয়ার জন্য সে অপেক্ষা রয়েছে। আমি ছোট্ট একটা গতকাল একটা ঘটনা বলি। গতকাল সরকার একটা ইসি সম্ভবত একটা নিয়ম করেছিল যে ভোট কেন্দ্রে মোবাইল নিতে যাওয়া যাবে না। তখন সোশ্যাল মিডিয়া কিন্তু একটা রব হয়ে গেছিলো এবং অনেকে এটা বলেছিল যে আমরা প্রয়োজনে ভোট কেন্দ্রে গিয়ে ভিডিও ব্লগিং করব, টিকটক বানাবো, রিলস বানাবো। এবং যেহেতু এবারে প্রচারণায় আপনার অনেক বিধিনিষেধ ছিল, আরপিতে অনেক সংশোধনী ছিল, অনেক রেস্ট্রিকশন ছিল, সেই জায়গা থেকে এই জেনজি জেনারেশন বলেন কিংবা 5G যুগে এসে আপনি দেখেন রিলস একটা মানে দুর্দান্ত সারা ফেলেছিল। আবার আপনি যদি হিসাব করে দেখেন, আমি মনে করি যে ধরেন বাংলাদেশে 299টি আসনে ভোট হচ্ছে, মানে একাই ঢাকা 8 আসন সব ছাড়িয়ে গেছে। মানে আপনি দেখেন সেখানে কিন্তু কোনো দলের চিপ নাই, কিন্তু সেখানে যে প্রচারণা, পুরো বাংলাদেশের প্রচারণাটাকে এটা চেঞ্জ করেছে ডাইমেনশনটা। আর ভোট নিয়ে সংখ্যা আমি মনে করি না যে মানুষ ভোট দিতে যাবে না। এবং পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন তিনি বলেছেন যে 55% থেকে 60% তারা এক্সপেক্ট করতেছে। আমরা মনে করি ধরেন, আর আওয়ামী লীগের বিষয়টা দেখুন আপনি, আওয়ামী লীগের যারা মানে পেটোয়া গুন্ডারা যারা পালিয়ে গেল, কিন্তু একটা সময় পর্যন্ত তারা তাদের কর্মীদেরকে আশ্বস্ত করতে পারছিল যে আমরা ছাড়া ইলেকশন হতে দিব না, আমরা আসবো, ইলেকশন হতে দেবো না। কিন্তু মানে রুট লেভেলে যে গ্রাসরুট লেভেলে যে মানে যারা পলিটিক্স করে তারা কিন্তু তাদেরকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আপনি দেখেন, আমি অনেক পার্সোনালি চিনি যারা ধরেন আওয়ামী লীগের আমলে অত সিগনিফিকেন্ট লোক ছিলেন না, কিন্তু তারাও কিন্তু এই স্রোতের সাথে মিশে গেছে। এটা কিন্তু আমাদের একটা রিকনসিলিয়েশনের প্রসেস। যদিও আমাদের এই
অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্র্যাক মিস করেছে, সেটা হচ্ছে কি ধরুন ট্রুথ অ্যান্ড হিলিং রিকনসিলিয়েশন, যেটা আমরা বারবার বলে আসছিলাম গত 1.5 বছর ধরে, এটাকে সরকার করতে ফেল্ড হয়েছে। আপনি যদি 1973 থেকে 90 সালে চিলি যে ঘটনা ঘটলো, অগাস্তো পিনোশের শাসনামল, কিংবা 1995-এ সাউথ আফ্রিকার যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ডেসমন্ড টুটুর অধীনে, তো সেটা আসলে সরকার করতে পারেনি, যদিও বিএনপি তার ইশতেহার এটা ঘোষণা করেছে তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে আগামীর বাংলাদেশকে তারা অ্যাকোমোডেট করবে সবাইকে। তো এটা একটা ভালো উদ্যোগ, আমি বিএনপিকে কারণে সাধুবাদ জানাই। আর এই মুহূর্তে আপনি দেখুন, উনিও বলছেন যে জনগণ নীরব, আসলে দেখুন বা নির্বাচনের যুদ্ধ হচ্ছে কিনা সেনাবাহিনীর ক্ষেত্রে, আমি এগুলো একটু অ্যাড্রেস করি। দেখুন একটা আসনে ধরেন সাপোজ যে কোনো একটা মার্কা 1,50,000 থেকে 2 লক্ষ ভোট পেলো, এখন সে যখন মিছিল করবে 1,50,000 মানুষ তো রাস্তা নামবে না, এটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে কি তার নেতা কর্মীরা তার ইলেকশন প্রচারণা করবে, কিন্তু তার প্রতি জনগণের সমর্থন আছে কিনা সেটা জনগণ তার ব্যালটে জবাবটা দেয়। তো সুতরাং সবাইকে মাঠে নামতে হবে, রাস্তা নামতে হবে, এটা নট নেসেসারি ভোটের জন্য, কিন্তু ভোটের একটা ফ্লেভার তৈরি হয়েছে, যেহেতু আমাদের অনেক রেস্ট্রিকশন ছিল, রেস্ট্রিকশনের বাইরেও জনগণ এটার সাথে অ্যাকোমোডেট হয়েছে। আপনি দেখেন এখন জুলাই মাসে যখন যেই ছেলেগুলা বা জেনজি বলেন বা যে মানুষগুলা রাজনীতি নিয়ে খুব বেশি বিমুখ ছিল, তারাও কিন্তু এখন ধরেন ভোট দিতে যাবো, ভোট কাকে দিব, হ্যাঁ না দিব নাকি না দিব, যেতে হবে 2টা ভোট। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে মানে ইনগ্রোয়েন্টলি এটা গ্রো করেছে, এটা আসলে কে জোর করে করেনি। এক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা সরকারের একটা সাকসেস বা রাজনৈতিক দলগুলোর একটা সাকসেস। আর একটা যেটা বলছেন যে সেনাবাহিনী কি তো আসলে নির্বাচনের যুদ্ধ, ব্যাপারটা এরকম না। দেখুন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনি তো, আমি একটু শেষ করি, 10 সেকেন্ড শেষ করি। কারণ আমাদের তো ধরেন নির্বাচনের জন্য এবার একটা বিশাল একটা যুদ্ধ বলবো না আমরা, কিন্তু এটা বড় চ্যালেঞ্জিং বিষয়, কারণ এত বড় একটা দেশে জনসংখ্যার ভিত্তিতে একদিনে একটা ভোট কন্ডাক্টিং হচ্ছে, তাই না? তো সেখানে আবার 2টা ভোট মানে আপনার প্রায় 25 কোটি ভোট, ডাবল যদি হিসাব করেন, তো যদি 60% কাউন্ট হয় তাহলে তো 15 কোটি ছাড়াই যায়। তো সেটা একটা বড় চ্যালেঞ্জিং। এক্ষেত্রে আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে। আপনি কোনো সংখ্যা দেখেন কিনা, সংখ্যার কথা আমি বলি, এই মুহূর্তে আমি কোনো সংখ্যা দেখি না। একটা সংখ্যা আমার মাথায় কানে বাজে বারবার, সেটা হচ্ছে ধরুন যদি কেউ নিশ্চিত পরাজয় জেনে যদি নির্বাচনটাকে ভন্ডুল করতে চায়, সে নির্বাচন আগের দিন প্রকাশ করতে পারে বা কোনো একটা সুতা দিয়ে ইশারা দিয়ে ইলেকশনের দিনে প্রকাশ করতে পারে। এছাড়া আমি ইলেকশন হওয়ার জন্য সেটা আমরা আলোচনা করবো। আজকে যেমন রিপন যেটি হচ্ছে যে অনেক বিশ্লেষণ চলছে নির্বাচনী মাঠ নিয়ে, নানান ধরনের জরিপ আমরা দেখছি। গতকালও বেশ কয়েকটি সংগঠন জরিপ করেছে। আসলে বিএনপির জরিপ আসলে কি বলছে, তারা আসলে কোন অবস্থানে রয়েছে? কারণ বিএনপিকে তো এই প্রথম জামাতকে মোকাবেলা করতে হচ্ছে সরাসরি। আরেকটা বিষয় হলো যে তার বেশ বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী রয়েছে যারা আগে বিএনপিতে মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন। সেই জায়গায় আসলে বিএনপি কি ধরনের চ্যালেঞ্জ দেখছে, বা বিএনপি আসলে মাঠ পর্যায়ে বিএনপির জরিপ কি বলছে, আপনাদের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে, এক্সকিউজ মি, ধন্যবাদই বা আপনার দুঃখিত, আপনার এই কি বলে জনমত জরিপে আসলে কোনো প্রপার রিফ্লেকশন আসে না। আপনি যদি ইভেন ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন, সেখানে আপনার অনেক এক্সিট পোল হয়, তারপরে নির্বাচন আগে মানে পোল সার্ভেও তারা করে। তো যদি আমি খুব পার্টিকুলারলি যদি ইন্ডিয়ার কথা যদি ধরি, দেখা গেলো যে এক্সিট পোলে মনে হচ্ছে যে অমুকে গিয়ে থাকছেন, দেখা গেলো ফলাফলে যে ঘটনা ঘটছে আরেকটা, যে স্যাম্পলটা, যে সাইজ অফ স্যাম্পল যাদের উপর আপনি জরিপ করছেন, দে আর নট রিপ্রেজেন্টিং দ্য হোল পপুলেশন অফ দ্য সোসাইটি। তো ফলে আপনি 1,500, 2,000, 3,000 লোককে র্যান্ডম আপনার মানে সার্ভের মধ্যে নিয়ে আসলেন, আনার পরে দেখা গেলো যে ইন্টারেস্টিংলি এরা সব কয়টাই খুব প্রো বিএনপি, অথবা ইন্টারেস্টিংলি দেখা গেলো যে এরা সামহাও মানে বিএনপিকে পছন্দ করেনি। তাহলে কি সেটা রিফ্লেকশন না? আমি যেটা মনে করি, মানে মুদ্রা কথা আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা কি গত 3টি নির্বাচন, যেটা জাহিদ যেটা বলেছেন 4টা নির্বাচন, আমি 4টা নির্বাচনের ব্যাপারটি আমি বেশি একমত। এই নিয়ে আমি বহুবার কথা বলেছি। একেবারেই খুব সিস্টেমেটিক ইঞ্জিনিয়ার্ড ইলেকশনটা হয়েছিল 2008-এ, ভেরি সিস্টেমেটিক। ইন্টারেস্টিংলি তারা নোয়াখালী বেল্টে হাত দেয়নি। তোমার বাড়ি নোয়াখালী আচ্ছা, কাছাকাছি, যাই হোক। তো ওই অঞ্চলটি ছাড়া মোটামুটি বাকি সব জায়গায় কিন্তু মানে ওই কিসের সূক্ষ্ম সিস্টেমেটিক, একেবারে সিস্টেমেটিক্যালি, এটাই তো সূক্ষ্ম কারচুপি, আপনি ধরতে পারেন না যে সূক্ষ্ম কারচুপি হলো। যাই হোক, সূক্ষ্ম এগুলো 91-96 এগুলো সেই আলোচনা। সূক্ষ্ম স্থূল কারচুপিগুলো আগে চলে গেছে, এগুলো 91-96 পার হয়ে গেছে। বাট 2008 সূক্ষ্ম স্থূলের মধ্যে ছিল না। ওটা একেবারেই মানে রোবোটিক সার্জারি যেরকম করে ঠিক ওভাবে হয়েছে, সোজা কথা, ক্যান্টনমেন্টে হয়েছে ওটা। এর কোনো মানে ইন্দো ইউএস লবি এই কাজটা করেছিল অ্যাট দ্যাট টাইম, আই মাস্ট সে। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই, আমরা যে নির্বাচনগুলো দেখলাম 96-তে, 91-তে, 2001, সেখানে আমরা কি দেখলাম? মানে আমাদের জেনারেশন, আপনার জেনারেশন, বদলুর রশিদ ফিরোজের জেনারেশন, জাহিদ চৌধুরীর জেনারেশন, হোয়াট উই হ্যাভ সিন, আমরা দেখেছি যে 91, 96, 2001-এ যেটা প্রিডমিনেন্টলি এদেশের মানুষ মনে করে যে একটা
নিরপেক্ষ নির্বাচন হয়েছে আন্ডার দ্য নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। তাতে করে ফলাফলটা কি? বিএনপি 91 যখন ক্ষমতায় গেছে খুব মার্জিনালি দুই একটা মানে সিট ব্যতি রেখে বিএনপি ক্ষমতা সিকিউর করতে পেরেছিল, যদিও মানে অন্য দলের সাপোর্ট লেগেছে, বাট সেটার সংখ্যাটা খুবই কম। 96-তে বিএনপি যখন অপোজিশনে যায় সেই নাম্বারটা ছিল 116। বাংলাদেশের ইতিহাসে এত বড় সংখ্যক সদস্য নিয়ে পার্লামেন্টে মানে একটা ভালো নির্বাচনে কেউ বিরোধী দল হয়নি। এটা হচ্ছে আরেকটা উদাহরণ। তৃতীয়ত হচ্ছে 2001-এ তো ভূমিধস মানে বিজয় বিএনপির জন্য। এই তিনটা নির্বাচন আমাদের অভিজ্ঞতা। আমি যদি তিনটা নির্বাচনে যদি বিএনপির প্রতি ভোট দেওয়ার প্যাটার্নটা ফলো করি, অথবা যদি আমি ভোটারদের মাইন্ডসেট চিন্তা করি, অন দ্য আদার হ্যান্ড যারা অধুনা আমাদের প্রতিপক্ষ, আমি শব্দটা অধুনাই বললাম, যারা অধুনা প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, তাদের যদি আমি গত 3টি নির্বাচনে তারা যেটা পার্টিসিপেট করেছেন সেখানে তাদের প্রাপ্ত ফলাফল, প্রাপ্ত ভোট, প্রাপ্ত আসন যদি বিবেচনায় নেই, আমি যেহেতু মানে পরবর্তীগুলো এগুলো তো ভোট ছিল না, রাতের ভোট, আমিডামি ভোট, তারপরে একতরফা ভোট, এগুলো তো কোনো ভোট না। সুতরাং আমার কাছে তো ওই 3টা ভোটের কোনো পিকচার নাই। এদেশের যে তরুণ সমাজ, এদেশের যাদের ইতিমধ্যে 40 হয়েছে, মানে তখনকার তরুণ 15 বছর যুক্ত করলে তখন 24-25 ইত্যাদি এই বয়সী লোকগুলো, অথবা 3 বছর 5 বছর বয়সী শিশুরা এখন যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন, এই লোকগুলোর মাইন্ডসেট আমি জানি না। কারণ একটা ভোট হলে, যেমন এবার একটা যখন ভোট হবে, এবার একটা ভোট হওয়ার পরে তখন কিন্তু আপনার গবেষকরা, রাষ্ট্রবিজ্ঞানীরা এবং কথিত নির্বাচন বিশেষজ্ঞরা, নাকি কথিত বললাম এই কারণে এরা তো নির্বাচন আগে অনেক জরিপ টরিপ করে বসেন। আচ্ছা, ভালো কথা। তো এর একটা আইডিয়া পাবেন যে ইনফ্যাক্ট 2026-এর ভোটের প্যাটার্নটা এমন হলো কেন, বিএনপি 240+ অ্যাবাভ ভোট কেন পেল এবার। কথার কথা আমি যদি এইভাবে যদি একটা হিসেব ধরি, তাই না, মনে হতে পারে এটা কি অনেক বড় হিসাব না? ধরুন যদি জামাত যদি 60টা আসনও যদি পায়, 60 কথার কথা, মানে আমি কিন্তু জাস্ট সব হাইপোথেটিক্যালি ধরছি আর কি, তো সেটা তাদের ইতিপূর্বের প্রাপ্ত আসনের চেয়ে কিন্তু অনেক বড় উল্লম্ফন না? 4 গুণ অনেক বড় উল্লম্ফন। তারা আমি একটু যোগ করি না, পরে কথা বলবে। তো এই বিষয়গুলো কোনোটাই কিন্তু আপনার আমার অভিজ্ঞতার মধ্যে নেই। এটার জন্য আমাকে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কাছে ইনস্ট্যান্সেস যেটা আছে সেটা হচ্ছে 91, 96, 2001, আর বাদ বাকি যে ইনস্ট্যান্সেসগুলো আছে, ব্যাড ইনস্ট্যান্সেস, বাজে অভিজ্ঞতা, বাজে উদাহরণ, সেগুলোকে আমি নির্বাচনের আওতায় আনতে চাই না, নির্বাচন বলে গণ্য করতে চাই না। তো সুতরাং আমি মনে করি যে আরেকটা কথা আমি একটু কয়েক সেকেন্ডে শেষ করবো। সেটা হচ্ছে যে মানে ওই বদরুদ্দোজা ফিরোজ বলেছেন জনগণের মধ্যে উৎসাহ থাকেন। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে মাঠের জনসভায় যাদেরকে আপনি আমি ভাইয়েরা আমার বলি, বোনেরা আমার বলি না, ওখানে ওরা আসলে আমাদের ভাইয়েরা এবং বোনেরাই। এটা কিন্তু আমি কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, নির্বাচনে কর্মী এবং সমর্থকরাই হই ঝই করতে করতে ঢোল ডগর বাজিয়ে ফেস্টুন লাগিয়ে তারাই যায়। একেবারে আম পাবলিক তারা সাধারণত এই উৎসবে অংশ নেন না। আর এবার সোশ্যাল মিডিয়ার যুগে নির্বাচনী প্রচারণার স্টাইলটা ভীষণ বদলে গেছে। মাইন্ড মেকআপ হচ্ছে, অর্গানাইজ হচ্ছে, রিঅর্গানাইজ হচ্ছে, ডেন্ট হচ্ছে, আবার রিভিল্ড হচ্ছে, মানে মনোভাবটা। আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি এবং জামাত পরস্পর মুখোমুখি রয়েছে। বাম দল দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনীতি করছে, তারা কেন এই রাজনীতি পিছিয়ে পড়লো? দেখুন, একটা হলো বামপন্থী দলগুলোর পিছিয়ে পড়ার একটা অন্যতম কারণ হলো দলগুলোর বিভক্তি একটা আছে। আরেকটা হলো যে বামপন্থী রাজনীতিটা হলো স্রোতের বিপরীতে রাজনীতিটা করা। অবস্থিত যে সমাজ, যে অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে, সেটার পক্ষে অপরাপর রাজনৈতিক দলগুলো রাজনীতি করে, আর বামপন্থীদের রাজনীতিটা হলো তার বিপরীতে। সেটা কিন্তু স্রোতের বিপরীতে নৌকা যদি আপনি ঠেলতে যান, বাইতে যান, তাহলে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার, সেটা কষ্টসাধ্য ব্যাপার। সেগুলো একটা কারণ আছে। আর দুর্বলতা তো আছেই, ঘাটতি এটা আছে। আর আওয়ামী লীগবিহীন নির্বাচন, সেটা ঠিক যে আওয়ামী লীগ না থাকার কারণে নতুন প্রতিদ্বন্দ্বী বলছে, অধুনা প্রতিদ্বন্দ্বী, দীপন ভাই যেটা বললো,
শব্দটা খারাপ না, খুবই ভালো। তো সেই অধুনা প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের মধ্যেও তো তারা একক না, তারা তো একটা জোটবদ্ধভাবে তারা নির্বাচন করছে, 11 দলীয় জোট তাদের আছে। তার মধ্যে জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের দল, এটা এক অর্থে অনেকে বলে কিংস পার্টি, ডক্টর ইউনূসের পার্টি, তার একটা অংশ, ছাত্রদের একটি অংশ, একটা অংশ স্নেহধন্য সেটা আছে। তো সব কিছু মিলিয়ে তারা একটা হাইপটা তুলছে, মানে প্রচারটা তুলছে মানুষের মধ্যে যেটা, এবং তারা নিজেদের খুব কনফিডেন্টলি বলছে যে এটা। কিন্তু যেটা বলছেন যে এই আওয়ামী লীগ না থাকলেও এখানে যে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসা তাদের ভোটের পার্সেন্টেজ কত ছিল, এখন সেই পার্সেন্টেজটা বাড়লে কত পার্সেন্ট বাড়বে, সেই পার্সেন্টেজে তাদের সিটটা কতটা হতে পারে, যেটা বলতে তারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে। আমার কাছে মনে হয় না যে তারা এখানে বাংলাদেশের মানুষ এখানে এখনও পর্যন্ত 71 মুক্তিযুদ্ধ এটা কিন্তু ভ্যালিড, এবং স্বাধীনতা সংগ্রামের বিরোধিতাকারী শক্তি হিসাবে এখানে জামাত এটা কিন্তু তাদের সেই ইয়েটা এখনো পর্যন্ত মুছে ফেলতে পারে না। ওটাও ভ্যালিড, ওটাও ভ্যালিড, হ্যাঁ ওইটাও ভ্যালিড আছে। তো যেই কারণে এটা যতই তারা বলুক, তারা মানে সিট কত বাড়বে না বাড়বে সেটা একটা দিক আছে, যে ভোটের পরে দেখা যাবে যে কি হয় না হয়। এখন অনেকে হিসাব মিলাতে থাকে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, তা আমি সেটা বলি যে ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু আমরা কিন্তু 3টা ডাকসুতে ছিলাম, পূর্ণ এবং আংশিক করে 79, 80 এবং 81 সালের আমাদের। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ধরনের কোনো ফলাফল আসে নাই, কাজে ওইটা ভিন্ন একটা পার্সপেক্টিভ, ওইটা এখানে কোনো প্রভাব ফেলবে না। তো সেইটাকে দেখেই যে আমরা ছাত্র সংসদ জিতছি, এখন জাতীয় সংসদেও আমরা জিতবো, এইটার ধরনের একটা বক্তব্য নিয়ে আসছে। আরেকটা যেটা হলো যে সেই প্রচারণার ক্ষেত্রে তারা একটা জিনিস বলে যে আওয়ামী লীগ দেখছো, তারা তো ফ্যাসিবাদ, বিএনপিও দেখছো, তারাও তাদের শাসন দেখছো, তাদের যে প্রচারণা। এখন 5ই আগস্টের পরে তারা যে প্রচারটা করতেছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, তোমাদেরও তো দেখছি 71 সালে, ওদেরও আছে, ওদেরও ওদেরও চাঁদাবাজি আছে। কিন্তু ওদের আজকে দেখলাম যে নাজবুল সাকিব একটা বই বের করছে গত এই 8 তারিখে একটা বই ছাপেছে, সেটা জামাতের কুকীর্তি যেগুলো আছে এই সময়কালে, এই 17-18 মাসের তাদের ইয়েটা। তো সেখানেও একদম হেডিং দিয়ে কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, জামালপুরে। এখন জামালপুরে তো প্রত্যক্ষ এই যে MLM কোম্পানির নামে জামাতের নেতারা, তারা ওখান থেকে 1,500 কোটি টাকা সেখান থেকে নিয়ে এসে পালাইছিল। এখন আবার 5ই আগস্টের পরে সেখানে প্রত্যার্পণ করছে, এখানে আসছে। এরকম অসংখ্য দুর্নীতির যে ঘটনা সেগুলো তারা আছে, চাঁদাবাজির ঘটনা, দুর্নীতির ঘটনা জামাত ইসলামের মধ্যে আছে। 2 নম্বর কথা বললো যে তারা চাঁদাবাজ বলতেছে, দুর্নীতির কথা বলতেছে, কিন্তু তাদের সাথেও তো দুর্নীতির সাথে যারা ছিল, যেমন ধরেন এখন NCPর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার মন্ত্রণালয়ের যে APS, সেই দুর্নীতি তার সামনে থেকে করলো কেমনে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, তাকে কি এখনও গ্রেপ্তার করতে পারছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে? নাই। তার মানে সেই দুর্নীতি সে যদি সংশ্লিষ্ট নাও থাকে, কিন্তু দুর্নীতি সে দমন করতে পারে না, আশ্রয় দিয়েছে বা প্রশ্রয় দিয়েছে, তাহলে সেইটার দায়িত্ব সে কিন্তু এড়াইতে পারে না। তাহলে সেই জন্যই সেই দুর্নীতিবাজদের নিয়েই তো তারাও কিন্তু করতেছে। এই জন্যই বলছে যে এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার, এই চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি সেটা মুক্ত করবে কেমনে? এবং বক্তৃতাও যেগুলো করছে সেগুলো ভাষা দেখলেও দেখবেন জামাতের আমির যেটা বলছে যে এটা কোনো ভাষা হলো যে আমরা ক্ষমতায় গেলে পরে যারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, মুখের মধ্যে গলায় হাত ঢুকিয়ে দিয়ে টাকা আমরা বের করে নিয়ে আসবো। এইটা কোনো একটা মানে যারা ক্ষমতায় যেতে চায়, আগামী দিনে দেশ পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে, তাহলে তাদের মুখে তো এই ধরনের ভাষা সেটা শোভা পায় না। তো সেইগুলো দিয়ে বোঝা যায়। 2 নম্বর কথা হলো যে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদেরই একটা বি টিম এগুলো দিয়ে এখানে যমুনা ঘেরাও 3 দিন আগে 4 দিন আগে সেটা করায় না। তার মানে একটা আনস্টেবল কন্ডিশন সেটা তৈরি করতে চায় কেন? নির্বাচনকে বিঘ্ন করার জন্য পায়তারা করে কেন? এমনি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশনই আছে যে এই ঘটনার পিছনে জামাতের ইন্ধন আছে এবং তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে। তাহলে সেই জন্যই বলতেছি যে তারা যতই বলুক না কেন, এবং তারপরে যদি জিতে সেখানে গিয়ে ওই যে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গেছিল ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুর পরে, সেখানে যে আবার জাতীয় সরকারের ঐক্যমত্য সরকারের মানে গঠনের কথা বলে কেন? যদি তারা নিজেরাই জিতবে 160, 70, 80 সিটে, তাহলে সেখানে গিয়ে, সেই জন্য আমি বলছি যে বাংলাদেশ তো অথবা এই আমাদের দলের বিরুদ্ধে তারা যে অভিযোগগুলো আনে সেটি যদি সত্য হয় তাহলে বাংলাদেশ তো সেই বাংলাদেশের মানুষ, আমি মনে করি যে স্বাধীনতা বিরোধী শক্তি যারা এবং উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িকতা যারা প্রচার করে, বাংলাদেশের মানুষ তাদেরকে মানে পছন্দ করবে না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্ম ব্যবসায়ী না। ধর্মপ্রাণ মুসলমান, ধর্মপ্রাণ মানুষ এবং ধর্ম ব্যবসায়ী দুটো ভিন্ন জিনিস। এরা কিন্তু ধর্মকে কেন্দ্র করে রাজনীতির ব্যবহার, যেমন বেস্তের টিকিট দিতেছে,
তার একটা হলো যে পরকালে ভেস্তের টিকিট দিতেছে আর নগদ টাকা দিতেছে। ওই যে জামাতের যে ব্যারিস্টার সাহেব কালকে যেটা করছে এখানে এই মিরপুর 15 ঢাকা 15 আসনের ওখানে নির্বাচনে, যে নগদ টাকা দিতেছে রেজিকার মালিককে, অমুকের মালিককে, আমার সাথে দেখা হবে কে, তাহলে কে, তাহলে সেই জন্য সেই কথাটা বলছে। তাহলে সেই জন্য এই যে ধর্মের ব্যবসা করতেছে এবং ইহকালে নগদ টাকা সেটা প্রদান করতেছে। কাজে এইগুলো আমি এইটাও কিন্তু নির্বাচন কমিশনের যেটা বলতেছে যে এটা তাদের দুর্বলতা, যে এই যে আচরণবিধিটা লঙ্ঘন হলো। আমি একটা জিনিস ধন্যবাদ জানাই ব্যারিস্টার শাহরিয়ারকে, সে যে টাকা দিছে এটা অস্বীকার করে না, এটা যে বলে নাই যে এটা AI জেনারেটেড, এইটা বলে না, এই জন্য তারা আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, কিন্তু সেটা যে স্বীকার করছে যে আমি টাকা দিছি। হ্যাঁ, যে এই যে ভোট চাইতে গিয়ে সে বললো যে না আমি তো একটা গরিব মানুষ, অভাবে আছে, বিক্রি হয় না, এই জন্য টাকা দিছি। তার মানে তুমি ভোট চাইতে গিয়ে দিছো কেন? তুমি দাতা হাতেন তাই এত দানবীর, তো তুমি তাকে বাসায় নিয়ে আসতে বলতা, তোমার সাথে আসতে বলতা, অন্য সময় দিতা। তাহলে ভোট চাইতে গিয়ে, ভোটের ক্যাম্পেইনে গিয়ে এই যে টাকা দেওয়া, টাকার ছড়াছড়ে, এরকম বহু অভিযোগ আসছে। এবং ওই যে ভোটের কথা বললেন যে ফেয়ার ইলেকশনের চ্যালেঞ্জগুলো কি, আজকেও বলছি 43,000-এর মতো আমাদের ভোট কেন্দ্র, IGP বলছে 24,000 ভোট কেন্দ্র সেখানে ঝুঁকিপূর্ণ, এবং 7,770টা হলো যে অত্যাধিক ঝুঁকিপূর্ণ। আমরা এই ঝুঁকিটা নিয়ে আলোচনা করব। এই যে ঝুঁকিপূর্ণ IGP কালকে বলছে, তো 2 দিন আগে যখন একটা বলতে 2 দিনের মধ্যে সেই পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবে, আমি সেটা কিন্তু হচ্ছে যে প্রশ্নবোধক। যে প্রচারণায় আমরা দেখেছি যে পরস্পর বেশ বাকবিতণ্ডা, বাকযুদ্ধ হয়েছে। সেই জায়গায় বজলুমের কথাটা আমি ধরে নিই, চাঁদাবাজি কিংবা যুদ্ধাপরাধ এবং ধর্ম ব্যবসায়ী, আসলে রাজনৈতিক দলগুলো এই জায়গা থেকে কবে বের হতে পারবে, বা গণ অভ্যুত্থানের পরে কেন রাজনৈতিক সংস্থা এই জায়গাগুলোতে পরিবর্তন আসেনি আমাদের? দেখেন, এটা আসলে এই ক্ষেত্রে আমি বলবো যে প্রচারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, এখানে আগের প্রচারের এই পারস্পরিক আক্রমণ, এইটা থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারিনি। নতুন বন্দোবস্তের কথা যারা বলছেন তাদের মুখ দিয়েও কিন্তু আমরা এমন সব কথাবার্তা শুনেছি, এবং এই প্রশ্নটা আমি এর আগে উত্থাপন করেছি অন্য টকশোগুলোতে, যে এটা কিন্তু পাইনি। এটা দুঃখজনক বলা যায়। বাট আরেকটা জিনিস এইখানে আমি বলতে চাই, দেখেন, জাস্ট মাঝখানে একদিন আছে ভোটের, 12 তারিখে এটা নির্ধারিত হয়ে যাবে যে কে সরকার গঠন করবে। এখন 13 তারিখে জানা যাবে, কিন্তু লোকজন তো রায়টা 12 তারিখ 4:30টার ভিতর দিয়ে সেটাই বলতে যাচ্ছে। তো এইখানে আমি বলবো যে জামাতের সফলতাটা কোথায়? যে জামাতকে মনে করা হচ্ছিল যে আজকে 24শে জুলাইয়ে যে দিন হাসিনা পালিয়ে গেল, তারপরে যেখানে মনে করা হচ্ছিল জামাত 30 কিংবা 40 সিটের একটি রাজনৈতিক দল। ইটস ট্রু, মানে আমার মনে হয় এখানে আমরা যারা আছি এই জায়গায় আমরা মনে হয় একমত পোষণ করব যে 30, মানে অতীতে তারা 30-40-এর নিচের রাজনৈতিক দল আর কি, 30-40-এর একটা রাজনৈতিক দল। এবং এর আরও 6 মাস পরেও আমি যেটা বলবো যে আমার পত্রিকায় আমার সম্পাদক নিজে একটা মন্তব্য প্রতিবেদনও লিখেছিলেন যে জামাত যদি 50-এর উপর আসন পায়, মাহমুদুর রহমান সাহেব লিখেছিল যে তাইলে আমি খুব আশ্চর্য হব। আজকেও আমি ওনাকে সকালে প্রশ্ন করেছিলাম, আপনি কি আপনার আগের এই অবস্থানে আছেন? উনি নেই, খুব স্বাভাবিকভাবেই নেই। উনি বলছিলেন যে মানে 50-এর উপর যদি আসন জামাত পায় তাহলে আমি খুব আশ্চর্য হব। এটা লিখে তো ওনার সাইন আর্টিকেল আছে। আমি ওনার কথাটা টানলাম। আমি এর আগে বললাম যে আমরা এখানে যারা আছি তারাও কিন্তু একই ধরনের কথাবার্তা বলতাম, কিন্তু আজকের দিনে তো এই অবস্থায় নেই। সো 18 মাসে জামাতের যে এই উত্থান, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন তারা সরকার গঠন করবে কি করবে না, বিএনপি করবে কি করবে না, তারা 60 সিট পাবে, 80 সিট পাবে না, 160 পাবে, 180 পাবে, তারা নিজেরা হয়তো 180-র কথা বলে, জেনারেলি বলে। তবে এখন আমি যেটা মনে করি যে তারা একটা কম্পিটিশনে চলে আসছে, একটা ফাইটিং পজিশনে চলে আসছে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তো এটা তো একটা ব্যাপক উত্থান জামাতে, অ্যাটলিস্ট বাকযুদ্ধে এবং পিপলস পারসেপশনে না। এখানে আরেকটা বিষয়, এখন দেখেন আপনি পলিটিক্স করতে গেলে আপনাকে পারসেপশন একটা ভাইটাল জিনিস। আপনি যখন রাজনীতি করবেন, আপনি চুরি করেন নাই, আপনি দুর্নীতি করেন নাই, কিন্তু আওয়ামী লীগ ক্যাম্পেইন করে আপনাকে তারেক রহমানকে দুর্নীতি বা চোর অনেক কিছু বানাইছে, কিন্তু 15 বছরে বের করতে পারে নাই। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, কিন্তু তারা পারসেপশনটা তৈরি করে ফেলতে পারছে। জামাত একইভাবে আপনি 7,000 8,000 পরে হয়তো এটা ফিগারটা 10,000, আমি লাস্ট ফিগার জানি না। 7,000-এর ফিগারটা বিবিসির সাথে ইন্টারভিউতে জনাব তারেক রহমান নিজেই বলেছিলেন যে আমরা 27,000 জনকে বহিষ্কার করেছি যাদাবাজির অভিযোগ যাদের বিরুদ্ধে আসছে। সেইটা পরে ফিগার আরও হয়তো এর ভিতর তো আরও 3 মাস চলে গেছে, আরও হয়তো এটা 10,000-এ গিয়ে দাঁড়িয়েছে। আমি জানি না একজ্যাক্ট ফিগারটা কেউ বলেনি। এইটা অ্যাকশন নিছে, বিএনপি যে অ্যাকশন নেয় নাই তা না, কিন্তু জামাত এই ক্যাম্পেইনটা করে এটাকে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এটাতে আমার কৃতিত্ব।
যে চাঁদাবাজ বললে কে রেসপন্ড করে? বিএনপি। সন্ত্রাসী বললে কে রেসপন্ড করে? বিএনপি। এই যে ক্যাম্পেইনটা, এখানে তারা সফল হয়েছে। আবার রাজাকার বললে ওরা রেসপন্ড করে, এটাও তো একটা মানে বলতে পারেন, আপনি বলতেই পারেন, সেটা বলতেই পারেন, সেটা তো আমি অস্বীকার করছি না, রেসপন্ড করে এটা করছি না। কিন্তু এই যে ক্যাম্পেইনটা আমার কাছে মনে হয়েছে এই আগামী নির্বাচনে এটা একটা তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইন এটাই ছিল, এবং এটা মানুষকে তারা গিলাইতে পারছে, পারসেপশনটা তৈরি করতে পারছে, আমি যে পয়েন্টটা বললাম। এবং এটা ওয়ান থিং, একটা ভাইটাল থিং যেটা দিয়ে জামাত এতটা এগুতে পারছে, এটা আমার মূল্যায়ন। আমি মাঠে থেকে খুব কিনলি অবজার্ভ করে, আমি প্রতিদিনের নিউজ অবজার্ভ করি, অ্যাটলিস্ট গত 14 মাসের পত্রিকা আমার দেশ আবার বের হওয়ার পর আমাকে প্রফেশনাল প্রয়োজনেই করতে হয়। সেকেন্ডলি জামাত দেখেন আরেকটা কাজ এখানে বেশ ভালোভাবেই এটা করতে পেরেছে। ক্যাম্পেইনে অনেকে মনে করেছিল যে ক্যাম্পেইনে এসে বিএনপি যতটুকু পিছনে পড়েছে এটাকে কাভার দিয়ে দিবে, কিন্তু আমরা যদি এই 21 দিনের ক্যাম্পেইনটা পর্যালোচনা করি, এইখানে কিন্তু বিএনপি ওই কাভারটা দিতে পারে নাই, এটাকে উল্টাতে পারে নাই, এই পারসেপশনটাকে উল্টাতে পারে নাই। মানে আপনি বলছেন ওরা যেটা বলেছে ওদের অনেক লোক এটাকে বিশ্বাস করছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, মানুষ আরেকটা জিনিস জামাত জনগণকে বুঝাতে পেরেছে কিংবা ইয়ে করছে যে এটা মানুষ হুমজিকেল, বাংলাদেশের মানুষ যথেষ্ট হুমজিকেল, আবেগী, যে সবাইকে তো একবার দেখেছি, আচ্ছা দেখি এবার জামাতকে দিয়ে কেমন। এই একটা বড় সংখ্যায় মানুষ এই জামাতকে এই কারণে ভোট দিবে, সেটা হাইপ তুলতে পেরেছে এখানে। আচ্ছা, আরো কয়েকটা বিষয় আছে, আরো না আমাকে 2 মিনিট সময় দিবেন। আরো কয়েকটা বিষয় আছে যে ইসলামী মূল্যবোধ নিয়ে জামাত, বিএনপি এটাকে ক্যাশ করতে পারে নাই, জামাত এটাকে যথেষ্ট ক্যাশ করছে। আপনি যতই সমালোচনাটা আপনি ওই পর্যায়ে প্রচারণা পারেন নাই, এইটা নেই। জুলাই বিপ্লবটাকে জামাত পুরোপুরি ক্যাশ করছে, আপনি পারেন নাই। সংস্কারটাকে জামাত ক্যাশ, অথচ বিএনপি সংস্কার আর 2 বছর আগে, ইটস ট্রু, 23 সালে বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এর 17টাই কিন্তু এখানে ইনক্লুডেড আছে। আমি একবারে ক্যাটাগরিক্যালি পয়েন্ট আউট করে আমি বলতে পারতাম, এর আগে আমি একটা টকশোতে বলেছিলাম যে আছে বিএনপির প্রস্তাব, কিন্তু এই আপনি দ্বিকক্ষ পার্লামেন্টের প্রস্তাব বলেন, 10 বছর মেয়াদের কথা বলেন, আর্টিকেল 70 বলেন, তারেক রহমান সাহেব ওই দিন ইশতেহার ঘোষণার দিন এটা বলেছেন, কিন্তু ক্যাম্পেইনে আপনি এটাকে ওইভাবে ক্যাশ করতে পারেন নাই যে আমরাই হলাম সংস্কারের মূল মানে উত্থাপক এবং আমরাই পাইনিয়র এটা, কিন্তু এটাকে আপনি ক্যাম্পেইনে ক্যাশ করতে পারেন নাই। ক্যাশ করতে পারেন নাই 2টা জায়গায় পারেন নাই, কেন ব্যর্থ হয়েছেন? এখানে আমি বলবো সরকার, এখানে আমি সরকারকে একটা জায়গায় দোষারোপ করি, যেটা জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, এই স্বাক্ষরিত সনদের উপর যদি গণভোট হতো, বিএনপি ওইখানেও ব্যর্থ হয়েছে, পারে না ওইখানে স্ট্যান্ড করতে। স্বাক্ষরিত সনদের উপর গণভোট হলে এটা এক ধরনের হতো, কিন্তু তারপরে যে জুলাই আদেশ জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে, এখানে যে পরিবর্তনটা, বিএনপির যে নোট অফ ডিসেন্টের কয়েকটা বিষয় এখানে ইনক্লুড করে 4 দফার 1 দফার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এই কারণে বিএনপি বড় জুলে হা বলতে পারছে না, নাও বলতে পারছে না, একটা মাঝখানে আটকা পড়ে আছে, গলায় কাটা আটকে আছে, কারণ তারা বলছে আমরা যতটুকু স্বাক্ষর করেছি এতটুকু পর্যন্ত আমরা অবশ্যই বাস্তবায়ন করো। সালাউদ্দিন সাহেব একাধিকবার বলছেন, কিন্তু পরেরটুকু করতে পারছেন না, কিন্তু পরেরটুকু আলাদা করে করার পথ নাই, কারণ আপনাকে ওইটা করতে হবে যদি হা বলতে হয়, আবার না বলতে গেলে আপনার পুরোটাই বাতিল হয়ে যায়। এখন এই ক্যাম্পেইনেও বিএনপি পিছনে পড়ে গেছে, সংস্কারক হিসেবে যে জামাত এবং এনসিপিটার অ্যাডভান্টেজটা নিচ্ছে, যে লোকজন মনে করছে, ভোটাররা মনে করছে যে এরা গেলে সংস্কার হবে, বিএনপি গেলে হবে না, এইরকম একটা পারসেপশন তারা তৈরি করতে পারছে এইটা। এবং ভারতের বিরুদ্ধে এইটাও আমরা এর মধ্যে স্টোরিও করেছি যে আসলে এই ক্যাম্পেইনে বিএনপি এবং জামাত দুইটাই আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অনেকটা নীরব ছিল, কিন্তু পারসেপশন তারা তৈরি করতে পারছে। বিএনপি ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এই নির্বাচনে যাচ্ছে, আর জামাত গেলে অ্যান্টি ভারত। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, আধিপত্যবাদ বিরোধী সেন্টিমেন্ট, হেজিমনির বিরুদ্ধে অবস্থান, এইটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে আছে বাংলাদেশের জনগণের মধ্যে, তরুণ সমাজের মধ্যে। এইটা জামাত ক্যাশ করতে পারছে, যে কারণে জামাত বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেইনে যথেষ্ট এগিয়ে গেছে। একটা পয়েন্ট বলে আমি শেষ করব, যখন তারপরেও আমি বলবো, যখন আসনওয়ারি চিন্তা করি আমি 300 আসনে, তখন কিন্তু আমি জামাতকে মেজরিটি দিতে পারি না, কিন্তু এই পারসেপশন, এই ক্যাম্পেইন, ঢাকার রাস্তায় যদি আপনি হাঁটেন, রেল স্টেশনে গিয়ে জিজ্ঞেস করেন, বাস স্টেশনে জিজ্ঞেস করেন, চারিয়েতে আপনার বাসার মধ্যে ঘরে ঘরে এটা নিয়ে ডিবেট হচ্ছে যে জামাতকে ভোট দিয়ে দিব, এবার দিয়ে দিব, এরকম ডিবেট কিন্তু ঘরে ঘরে আছে। এটা হলো আমরা জানি, খবর পেয়েছি, জানতে পারছি, কিন্তু যখন আসনওয়ারি একটা যোগ বিয়োগ পূরণভাগ করা হয়,
তখন দেখা যায় আপনার ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এখানে জামাতের অবস্থান নেই, সিলেট বিভাগ, এই 4টে বিভাগে কিন্তু জামাতের অবস্থান খুবই দুর্বল। অন্যদিকে হয়তো রাজশাহী জি, শেষ এবং রংপুর এবং খুলনায় হলো নতুন উত্থান, ওই দুইটাতে আগে থেকে ছিল, জামাতের ব্যাপক উত্থান হয়েছে। তো সব মিলে একটা ফাইটিং পজিশনে বিএনপি এবং জামাত আগাম 12 তারিখের নির্বাচনে আসবে বলে আমার কাছে মনে হয়। রাকিব আল হাসান ফাইটিং পজিশনে আসবে, এই বিষয়টা আমি যদি বলি যে ছাত্র সংঘের নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের সমর্থন যে পেলেন তারা আসলে জয়লাভ করেছে সবগুলো ছাত্র সংঘের নির্বাচনী মোটা দাগে বলা যায়। তার একটি প্রভাব যদিও অনেকে বলছেন পড়বে না, কিন্তু পড়বে কিনা আরেকজন যেটি জাহিদ উত্থাপন করলেন এনটি আওয়ামী লীগ বা এনটি ইন্ডিয়ান সেন্টিমেন্টের যে ভোট, সেই জায়গায় জামাত আঘাত করেছে আমাকে যদি 10টা সেকেন্ড একটা জিনিস আমি আরেকটা ভাইটাল পয়েন্ট এটা বলতে ভুলে গেছি, যেটা হলো যে 79 আসনে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী, এই বিদ্রোহী প্রার্থীর 92 জন প্রার্থীর কারণে বিএনপির একটা মেজর কম্পিটিশন কাজ করছে। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আমি একটু জাহিদ সাহেবের কথা একটু অ্যাড্রেস করি। আপনি আসলে ব্যক্তিগতভাবে নেবেন না, কিন্তু আপনি যে ন্যারেটিভগুলো দাঁড় করানোর চেষ্টা করেছেন, এগুলো আসলে এত 1.5 বছর ধরে মানে আমার দেশে ন্যারেটিভগুলো তৈরি করেছে আর কি, মানে বিশেষ করে আমার দেশ, এবং আমার দেশকে অনেকে ব্যক্তিগতভাবে বলে এটা আসলে জামাতের দেশ। তো যাই হোক, আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে ধরুন শুরুতে একটু বলি যে ওই প্রার্থীদেরকে যে টাকা দেশের ডিবেটার আনেন না, আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি আমি বলছি পার্সোনালি। হ্যাঁ, আপনার যুক্তি ঠিক আছে, আমি কাউন্টার দিচ্ছি, ঠিক আছে, আমি অ্যাড্রেস করতেছি, আপনি আমাকে বলেন, আমি আনসার দিব সবকিছু। তো সেটা হচ্ছে ধরেন আমাদের এই যে প্রার্থীদের যে টাকা দেওয়া, আপনি যে বলছেন যে ইসি কি নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে কিনা, ইসি তো ধরেন করতেছে না। ধরেন প্রার্থীদের যে টাকা দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, গণপ্রতিনিধিত্ব আইন 1972 সালের যে আইনটা, সেটা 73(1) এবং 73(2) অনুচ্ছেদে বলা আছে যে সেটা হচ্ছে প্রার্থীরা যদি কোনো টাকা লেনদেন করে কোনো ইলেকশনে, তাহলে সে দণ্ডনীয় অপরাধ, এটার জন্য সে 30,000 টাকা অথবা সে 3 বছরের কারাদণ্ড হতে পারে। সুতরাং ইসি তো এখানে প্রমাণিত জিনিসও ইসি কোনো সরব ভূমিকা পালন করতে পারেনি। আবার আমি একটু ন্যারেটিভের ব্যাপারগুলো একটু বলি। ধরুন উনি সুন্দর সুন্দর করে যেগুলোতে একটু মানে জামাতের ন্যারেটিভ বা বিএনপির, কিন্তু উনি এই কথা বলে না যে জামাত যে প্রথম আলো ডেইলি স্টার ভাঙার পরে যে জামাতের উপর যে আমাদের বৈদেশিক যে পার্টনারগুলা এরা যে মুখ ফিরায় নিছে, এটা তো উনি বললো না। ধরুন আমি আপনাকে একটু বলি, উনি বলছে যে ইন্ডিয়ার বিষয়টা একটু খুব আঘাত করেছে। আমি একটু বলি, ধরেন ইন্ডিয়ার বিরুদ্ধে বিএনপি যেভাবে মোরাল স্ট্যান্ড নিয়ে আছে, এটা কি জামাত পারছে আপনি বলেন? ধরেন তিস্তা বাঁচাও জনাব দুলুর নেতৃত্বে 2 দিনের একটা কর্মসূচি ছিল, মোমবাতি কর্মসূচি, মোবাইল লাইটের কর্মসূচি, জামাতকে এটা করে দেখাতে পারে নাই। তারপর আপনি দেখেন জামাতের তারেক রহমান কি বলেছে যে আমি আমার আন্তর্জাতিক পানির হিসাব চাই, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমার পানির সমান হিস্সা চাই, উনি বিবিসি বাংলা ইন্টারভিউটা বলেছে। তারপর বলেছে যেখানে যেখানে আমার ডিপ্রাইভ হয়েছে আমি সেখানে সবগুলো জিনিসকে আমি অ্যাড্রেস করতে চাই, ফেলানি হত্যা বলেন, পুশব্যাক বলেন, এভরিথিং। তারপর লাস্ট উনি কি বলেছে জানেন? লাস্ট বলেছে যে বিজিবির নাম পুনরায় বিডিআর ফেরত নিয়ে যেতে হবে। এটা যে কত বড় একটা ডিপ্লোম্যাটিক গেম, এটা কি জামাত বুঝতে পারে? জামাত বুঝতে পারে না। সুতরাং আমি মনে করি যে বিএনপিকে যে ধরনের যে মানে স্টিগম্যাটাইজ করা হচ্ছে, এটা আসলে ব্যাকফায়ার করতেছে। উনি যে বিএনপি শুরুর দিকে কিছুটা পিছিয়ে ছিল, আমি বিশেষ করে হাদি হত্যাকাণ্ড পরবর্তী যে ঘটনাগুলো, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটলো, যে সেটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার উদিচি এবং ইন্ডিয়ান উপ হাইকমিশনের বাসভবনের সামনে হামলা। কিন্তু পরবর্তী সময় যখন তারেক রহমান দেশে ফিরলো, পুরা বাংলাদেশের একটা জোয়ার কিন্তু তারেক রহমানের দিয়ে চলে গেল। আর জিনিসটা হচ্ছে কি, ধরেন আমরা জরিপের রাজনীতি নিয়ে কথা বলি না, কিন্তু বাংলাদেশের জরিপ আরও আগেই কাজ করবে না, কারণ বাংলাদেশের লাস্ট মোমেন্টে যে ডিসাইডিং ফ্যাক্টর, যা ফ্লোটিং ভোটারগুলো থাকে, তারা হচ্ছে কি জোয়ার দিয়ে চলে যায়। তাহলে আপনি দেখেন, আপনি যদি ইশতেহার ঘোষণাও দেখেন জামাতের, আমি ছোট টাইম নিয়ে আমি একটা উদাহরণ আপনাকে দিই। জামাতের যে ইশতেহার ঘোষণা 2টা কার্ড নিয়ে বলবো, একটা হচ্ছে তাদের যে স্বাস্থ্য পরিকল্পনা, তারা সেখানে বলেছে যে 6 থেকে 8% তারা স্বাস্থ্যের বাজেট দিতে চায়, অথচ WHO রিকমেন্ডেশন আছে 5%। বাংলাদেশে এখন 2.4%, বিএনপি দাবে এটাকে 5% নিতে চায়। সেকেন্ড একটা কথা তারা বলেছে, তারা যে সরকারি যে পিএসসি পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে তারা বলছে যে কোনো ফি নিবে না। আবার বলছে যে পিএসসিকে তারা আলাদা স্বাধীনতায়িক প্রতিষ্ঠা করবে। তো সেটা একটা দ্বিচারিত হয়ে গেল না। এবং তার প্রত্যেকটা জিনিসে আমি মনে করি তাদের রিসার্চ অ্যানালাইসিস যথেষ্ট অভাব রয়েছে। আরেকটা বিষয় আপনাকে আমি যোগ করি, সেটা হচ্ছে ধরেন বিএনপি যে ফ্যামিলি কার্ড বা হেলথ কার্ড বা কৃষক কার্ড, সর্বশেষ প্রবাসী কার্ড, যে কার্ডগুলো তারা বেটারমেন্ট এটাকে ক্রিটিসাইজ করতে পারতো, এটা না করে তারা বরং দেখেন আপনি জামাতের আমির কিন্তু উনি একেবারেই আমি মনে করি খুব নার্ভাস। উনি বলছে রাখ তোর ফ্যামিলি কার্ড, কিংবা উনি শীতল পাটি দিচ্ছে এটার মধ্যে শুয়ে গড়াগড়ি করতেছে। এখন এই জিনিসগুলো আসলে ধরেন এই জিনিসগুলো আসলে মানে জনগণের মধ্যে ধরেন উনি কিন্তু আবার ডিবেটের জন্য তারেক রহমানকে অফার করছে। এখন আপনি দুটো ফিগারের জাস্ট কম্পারিজন করেন, একটা মানুষ শীতল পাটিতে বসে গড়াগড়ি করতেছে আর তারেক রহমান এখানে বোল্ড স্টেটমেন্ট দিচ্ছে, একজন স্টেটমেন্ট হিসেবে দিচ্ছে, তো এটা তো কম্পারিজনের সাথে যায় না। তো আমি মনে করি যে ওভার হাইপটা যত যাই বলুন না কেন, তারা সোশ্যাল মিডিয়ায় যে প্রোপাগান্ডা করেছে, এটা আসলে আলটিমেটলি 12 তারিখে রেজাল্ট হয়েছে, রেজাল্ট আমরা আগে থেকে বলতে পারি না, কিন্তু পুরো জোয়ারটা কিন্তু আসলে বিএনপির দিকে। আবার বিএনপি, আমি শেষ করি, বিএনপি যেটা মনে করতেছে বা একটা গ্রুপ মনে করতেছে জামাত হয়তো ধরেন 10 সিট, 5 সিট, 15 সিট, 30 সিট, আমি এটাও একদম মনে করি না। কারণ হচ্ছে ধরেন এখানে স্বতন্ত্র বিদ্রোহী রয়েছে এবং এখানে আমাদের অনেক ডিসাইডিং ফ্যাক্টরের মধ্যে ইয়ুথ ভোটার রয়েছে 4.5 কোটি, আমাদের এখানে নারী ভোটার রয়েছে
50% বেশি, এবং গ্রামীণ নারী ভোটার, শ্রমজীবী ভোটার, এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে বা এটা হবেও। এবং একই সাথে এটাকে যদি আপনি নেগলিজেন্সি নেন, তাহলে কিন্তু যারা নেগলিজেন্সি নেবে তারা কিন্তু এটা ধরা খাবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা গর্ব কাজ মিলে দেশ, সবাই মিলে সবার আগে বাংলাদেশ যে স্লোগানে বিএনপি আগাচ্ছে, আমি মনে করি তারা একটা অ্যাকোমোডেট রাজনীতি তারা উপহার দেবে এবং তারা সরকার গঠন করলে বাংলাদেশকে নতুন বাংলাদেশে দিয়ে নিয়ে যাবে। জি, আসাদুজ্জামান রিপন, আপনি একটা বলছেন সিস্টেমেটিক 2008 সালের নির্বাচন নিয়ে। এখন একটি শব্দ বেশ পরিচিত, মেটিকুলাস। এই নির্বাচন সেই মেটিকুলাস ডিজাইনের কোনো বিষয় থাকছে কিনা? একই সঙ্গে যে জামায়াতের নারী কর্মীদের নিয়ে বেশ সমালোচনা ছিল, কিন্তু আমরা গত কয়েকদিন থেকে দেখছি জামায়াতের নারী কর্মীরা বেশ মাঠে রয়েছেন। বিদেশি পর্যবেক্ষক বা নির্বাচন কমিশনের এলোমেলো সিদ্ধান্তগুলো কিভাবে দেখবেন? আমরা 1.5 মিনিটে একটু শেষ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে অনেক শব্দ থাকে, শব্দমালা থাকে, এগুলো নিয়ে আপনি অনেক কথা বলতে পারবেন। আমি নির্বাচনে কোনো সংশয় সৃষ্টি করার পক্ষে না। আমি চাই যে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনটা হওয়া খুব জরুরি, এবং 3 মাস না হলে 6 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত ছিল। নির্বাচনটা বিলম্বিত হওয়ার কারণে এখন যত জট দেখছেন, যে শেখ হাসিনার অডিও ভাষণ দেওয়ার কথা যদি দেখেন, তার ছেলের যদি আপনি কলকাতাতে একটা পুস্তক প্রকাশ অনুষ্ঠানে আবার একটা অডিও স্পিচ দেওয়া, ইত্যকার ঘটনাগুলো ঘটেছে, সেগুলো 12, 14 মাস, 15 মাসের পরে আসে, পরে এই ঘটনাগুলো ঘটেছে। এবং সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার নেহায়েত দুর্বলতার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। নির্বাচনটা 3 থেকে 6, সর্বোচ্চ 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা হয়ে যেত, তাহলে আসলে পলাতক শক্তি কিন্তু কোনোভাবেই আপনার উকি দেওয়ারও কোনো সুযোগ পেত না। উকি বলতে বোঝাচ্ছে যে কথা বলার যে সুযোগটা, সেটাও পেত না। আমি যে কথাটা মানে জাহেদের অনেকগুলো কথা ছিল, অনেকগুলো ড্রব্যাক্সের কথা। বিএনপি এই জায়গাগুলো পারেনি, এটা করতে পারেনি, ওটা করতে পারেনি, বা পিছিয়ে আছে, অনেকগুলো কথা বলছেন। এই কথাগুলোর অনেকগুলো উত্তর দেওয়া যেতে পারতো, কিন্তু যেহেতু আপনার সময় সংক্ষেপ, আমি বলি আমাদের নেতা তারেক রহমান খুব রাইটলি এই কথাগুলোর জবাব না, তার পার্টির প্রোগ্রামগুলো তিনি তুলে ধরেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা পার্টির এবং তার প্রধান, তিনি অন্য দলের সমালোচনার চেয়েও নিজের দলের কর্মসূচির কথা তিনি বেশি করে জনগণকে জানিয়েছেন। সেটা হচ্ছে তার নির্বাচনী ক্যাম্পেইনের সবচেয়ে বড় সফলতা। তিনি মানুষকে আশান্বিত করেছেন যে পুরনো ধাঁচের যে রাজনীতি, যে ছেলেরা যে নতুন বন্দোবস্তের কথা বলতেন না, এই ছেলের তো নতুন বন্দোবস্ত দুটো শব্দ, এই দুটো শব্দের ব্যাখ্যা গত 15-16 মাস বা 1.5 বছর দুটো শব্দেরই ব্যাখ্যা দিতে পারেনি আজ পর্যন্ত। হোয়াট ইজ নতুন অ্যান্ড হোয়াট ইজ নতুন বন্দোবস্ত দেখাতে পারেনি, আজ পর্যন্ত দেখাতে পারেনি। তার তো কিন্তু যদি নতুন বন্দোবস্তের যদি কোনো ব্যাপার থাকে, নতুন ধারণা, নেতৃত্ব নিয়ে যদি নতুন ধারণার কোনো ব্যাপার থাকে, সেটা বিএনপি চেয়ারম্যান জনগণের সামনে, সেই জনগণের মধ্যে সেই আস্থার জায়গাটা সৃষ্টি করতে পেরেছেন। জনগণ তার কাছে সেই আস্থাটা রাখতে পারেন যে হ্যাঁ, তিনি যে কথাগুলো বলছেন এটি হচ্ছে নতুন বন্দোবস্ত। মানে আমি খুব স্বাভাবিকভাবে শুধু আপনার এই যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, এটা ইন্ট্রোডিউস করার মধ্য দিয়ে একটা নতুন বন্দোবস্ত, তা না। তিনি রাষ্ট্রের সবচেয়ে বড় যে কথাটি তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমার দেশের স্বার্থ অনেক আগে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি বলেছেন, যেই দেশের কাছে জনগণের উপযোগী এবং দেশের জন্য যে ভালো প্রস্তাব পাবো তাদের সাথে ডিল করব। দিল্লি পিন্ডি কোনো বিষয় খুব খুব সূক্ষ্ম জায়গার জানেন। এই যে আপনি বললেন যে একটা দিল্লি প্রোপাগান্ডা, অর্থাৎ ভারত বিরোধী প্রোপাগান্ডা, এই ন্যারেটিভের মধ্যে বিএনপি হেরে গেছে। আমিও এভাবে বলতে চাই, যারা মুখে মুখে ভারত বিরোধিতা করে, যারা কথায় কথায় ভারতীয় হাইকমিশনের ইট খুলে ফেলে, একটা করে ইট খুলে নিয়ে যেতে চায়, তাদের ইস্তেহারে, তাদের কোনো বক্তব্যের মধ্যে সেটার প্রতিফলন আপনি দেখেননি। বরং জামাত যে ইস্তেহারটা ঘোষণা করেছে, সেই ইস্তেহারের মধ্যে যে তারা তাদের যে কন্টেন্টসগুলো আছে, সে কন্টেন্টসের মধ্যে অ্যাটলিস্ট ইউ ক্যান ফাইন্ড 8 পিকচার্স, 8টি ছবি পাবেন, যেগুলো সমস্ত কিছুই ভারতীয় বিভিন্ন মিনিস্ট্রি, ভারতীয় বিভিন্ন মিনিস্ট্রির বিভিন্ন ইন্টারনাল ডিপার্টমেন্ট বা ডিভিশনের ছবিগুলো তারা কালেক্ট করেছে। আমার একটা ধারণা ছিল যে হাইপটার কথা উনি বললেন, জামাত এটা করে ফেলেছে, অমুক করেছে। আমার একটা ধারণা ছিল যে জামাতের হয়তো কিছু আধুনিক ছেলে পেলে বোধহয় ইতিমধ্যে পয়দা হয়েছে। কিন্তু আমি খুব অবাক বিশ্বের সঙ্গে খেয়াল করলাম, একেবারেই ফকিরাপুল অথবা আপনার কি বলে নীলক্ষেত, নীলক্ষেতের জায়গার কম্পিউটার দোকানগুলো যে স্ট্যান্ডার্ড একটু আমাকে দিতে হবে, একটু দিতে হবে, ওই কাজগুলো তারা করেছেন। ফলে ভারত প্রীতি তাদের মধ্যে ভীষণ আছে। ফেনী নদীর উপরে তারা একটা বাঁধ তৈরি করবেন, সেটা আফটার হ্যাভিং কনসালটেশন উইথ ইন্ডিয়া, সেটা খুব অকপটে, সেটা একটু অকপটে তারা বলেছেন। ফলে আর আমার কথা হলো, অযথা কেন আপনি একটা দেশের বিরোধিতা করতে চান? আমার নেতা তো বলেইছেন
যে সবার আগে বাংলাদেশ বজলুল রশিদ, আমার আমরা দেশের একটু স্বার্থটা আপনার আগে। ক্ষেত্রে যে এই নির্বাচন এলে বিদেশিদের তৎপরতা বাড়ে, এবারও অনেক পর্যবেক্ষক রয়েছেন, নাম না জানা প্রতিষ্ঠান, একজন প্রতিষ্ঠানের অনেকগুলো পর্যবেক্ষক সেটা দেওয়া বাতিল হয়েছে, এরকম বেশ কিছু বিষয় ছিল এবং নির্বাচন কমিশনের নানা ধরনের এলোমেলো সিদ্ধান্ত, এই যে মোবাইল নিতে পারবে না, এক ধরনের পর্যবেক্ষক দেয়, একবার এক এক ধরনের সিদ্ধান্ত, এটি আসলে কিভাবে দেখবেন একদম এক মিনিটে? আমি বলছি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে সক্ষমতা দরকার, এই নির্বাচন কমিশন তাদের যে সক্ষমতা নাই ইতিমধ্যে তা প্রমাণ করছে। মানে মোবাইল ফোন নেওয়া যাবে না, যাবে, এবং ভোটার স্লিপের মধ্যে প্রার্থীর ছবি এবং প্রতীক থাকতে পারবে না ভোটার স্লিপের মধ্যে, Change করে কিন্তু দিয়েছে। সেটা এখন Change চেঞ্জ করছে। করছে। ভোটার স্লিপের মধ্যে আজকে চেঞ্জ করছে যে একদিন পরে নির্বাচন, ভোটার স্লিপে প্রার্থীর ছবি এবং প্রতীক থাকতে পারবে। এইগুলো অনেকগুলো এলোমেলো সিদ্ধান্ত, যে পর্যবেক্ষক যে কি আগে পাশা খেলা তো শুনতাম, এখন পাশা নামে এক ব্যক্তির এক ঘরের একটা প্রতিষ্ঠানে না, সেটা বাতিল করেছে। না, এটা হইচই হওয়াতে মিডিয়া সোশ্যাল মিডিয়াতে হইচই না হলে বাতিল হইতো কিনা, এখনো যে কোন কোন প্রতিষ্ঠানে কতগুলো প্রতিষ্ঠানকে দিয়েছে সেগুলো কিন্তু ডিসক্লোজ করে না, জনগণের সম্মুখে আসে নাই। তাহলে এর মধ্যে তো আরও কথা আছে। আমি দেখছি যে বিএনপির পক্ষ থেকে আরও 7টা প্রতিষ্ঠানের পর্যবেক্ষকদের নিয়ে অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু এগুলো একটা লেজে গোবর অবস্থা হয়ে গেছে। আমি শুধু একটু বলতে চাই যে জামাতে যে জাহিদ ভাই যেটা বলছে, জামাত যে হাইপ তুলছে, জামাতকে দেখে নাই আওয়ামী লীগ, বিএনপিকে দেখছে। জামাত 71-এ দেখছে, মোতালেব আব্দুল মালেক মন্ত্রিসভার সদস্য ছিল 2 জন, ইউসুফ আলী, আব্বাস আলী খান, এবং 2001 থেকে 2006 সাল দুর্নীতিবাজ যদি বলি যে বেগম জিয়া বিএনপি যদি দুর্নীতিবাজ হয়, তাহলে সেই মন্ত্রিসভার তারা 2 জন সদস্য ছিল, গুরুত্বপূর্ণ সদস্য। সংস্কারের কথা বলেন, সংস্কার কিন্তু ইতিমধ্যে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এটা সংস্কার কমিশনের যারা বিভিন্ন সংস্কার কমিশনের যারা ছিল তারা এটা বলছে। আর গণভোট তো ইতিমধ্যেই কিন্তু গণভোট নিয়ে কিন্তু গণপ্রতারণার কথা মানুষ বলতেছে। গণভোটের ব্যালট পেপারে কোনো সিরিয়াল নাম্বার নেই, তার মানে এটা যে একটা জালিয়াতির গণভোট হবে সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। জাহিদ চৌধুরী, আমি একদম কিন্তু আমাদের শেষ করব। গণভোটে হ্যাঁ জাতির ভোটটা উদ্দেশ্যে দরকার। প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছে সেখানে তিনি বলছেন ভোটের ফল যাই হোক, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান। সেই জাতীয় স্বার্থ আসলে সমুন্নত হবে কিনা রাজনৈতিক দলগুলোর মাধ্যমে? দেখেন, আমি শেষ মুহূর্তে আপনি আগে যেটা বলছেন যে নির্বাচন কমিশনের সমালোচনা করে নির্বাচন কমিশনকে দুর্বল করতে চাই না। আমরা চাই যে আগামী যে কয়টা দিন আছে নির্বাচন কমিশন তাদের সর্বোচ্চ দৃঢ়তা দেখাক এবং দিয়ে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেখ। তাদের আগের সমালোচনা আমরা ছেড়ে দিতে চাই। এবং আরেকটা, সেনাবাহিনীকে আমি বলবো যে যারা শেখ হাসিনার আমলে এই বিডিআর হত্যাকাণ্ডতে থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা যে দুর্নাম, গুম খুনের দুর্নাম কুড়িয়েছিল, এটা তাদের জন্য তারা 5ই আগস্টে একটা ভূমিকা রেখেছিল। এখন যদি এই নির্বাচনটাকে সুষ্ঠু করার ক্ষেত্রে তারা যদি ভালো একটা রোল প্লে করবে, তাহলে জাতির কাছে তারা তাদের ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারবে। তারা একটা মানে সবচেয়ে সুবর্ণ সুযোগ সেনাবাহিনীর সামনে অবস্থান করতে আমি মনে করি। আলোচনার জন্য আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।